আচ্ছা, আজকে আমার ক্লাসটা কমপ্লিমেন্ট সিস্টেম। হুম। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের বাংলা অর্থ জানো? হুম। শোনা যাচ্ছে না, নেট খারাপ। কমপ্লিমেন্ট হলো অগমেন্ট করা, হেল্প করা, সাহায্য করা। হুম। মানে ইমিউন সিস্টেমের আদার সিস্টেমকে সে হেল্প করতেছে, এই জন্য নাম হলো কমপ্লিমেন্ট সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে। এইখান থেকে নাম আসছে হলো কমপ্লিমেন্ট সিস্টেম। যেমন তোমার এই কমপ্লিমেন্ট সি3বি তৈরি হচ্ছে, এটা কি কাকে হেল্প করতেছে? ফ্যাগোসাইটোসিস, অপসোনাইজেশন হেল্প করতেছে না? তাহলে ওটা একটা তো অগমেন্ট করতেছে, হেল্প করতেছে। এটাই হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমরা ডিফাইন করি complement of the plasma protein which normally remains in an inactive form, but when activated a series of reactions occur and the product of the reaction can complement or augment the effect of other components of the immune system. তাহলে এগুলো এক ধরনের কিন্তু প্লাজমা প্রোটিন, ন্যাচারালি আমাদের প্লাজমায় থাকে। ঠিক আছে। কিন্তু থাকে কি ইনঅ্যাক্টিভ ফর্মে। কিন্তু যখন একটা অ্যান্টিজেন, সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি প্রবেশ করে, তখন সে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবং অ্যাক্টিভেট হয়ে গেলে তখন যে অ্যান্টিজেন আর এটার মনে একটা রিয়াকশন হয়, এই রিয়াকশনটা হবে কয়েকটা ধাপে হবে, সিরিজ অফ রিয়াকশন হবে, কয়েকটা ধাপে হবে। ঠিক আছে। এবং এই ধাপে ধাপে হওয়ার ফলে যে যে প্রোডাক্টগুলো আলটিমেটলি তৈরি হবে, অনেকগুলো প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে। এগুলো হলো কমপ্লিমেন্ট। এবং এই প্রোডাক্টগুলো করবে কি, এই কমপ্লিমেন্ট করবে কি, ইমিউন সিস্টেমের আদার সিস্টেমকে, ইমিউন সিস্টেমের যে আদার কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে কমপ্লিমেন্ট স্যার, করবে, অগমেন্ট করবে। হ্যাঁ বলো। সাউন্ড কম হচ্ছে স্যার। সাউন্ড মনে হয় নেটওয়ার্কের সমস্যা নাকি? তাহলে বুঝছো তো, কমপ্লিমেন্ট অফ দ্য প্লাজমা প্রোটিন হুইচ নর্মাল রিমেন্স ইন ইনঅ্যাক্টিভ ফর্ম, বাট when activated a series of reactions occur and the product of the reaction can complement or augment the effect of other component of the immune system. আমি আপাতত রেভলিউশন নাই, ক্লাসের শেষে আবার বাড়াবো। প্রথম হয়তো এটুকু জানে রাখো, কমপ্লিমেন্ট প্রপার্টিস এর নেচারটা কি। আগেই বলা হয়েছে, ফিগারে পাইছি আমরা, কমপ্লিমেন্ট অর্থাৎ প্লাজমা প্রোটিন। এবং কতটুকু থাকে? 3 to 4% অফ টোটাল প্লাজমা প্রোটিন। অ্যান্টিবডি কতটুকু থাকে? অনেক থাকে, তাই না? আর কমপ্লিমেন্ট থাকে 3 to 4%। প্লাজমা প্রোটিন যতগুলো থাকে তার মধ্যে কমপ্লিমেন্ট থাকে হলো 3 to 4%। এবং আমরা যখন ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি পড়েছিলাম, তখন তোমার সলুবল কম্পোনেন্ট পড়েছিলাম, তাই তো? সলুবল কম্পোনেন্ট তোমার ইনেট ইমিউনিটিতে কি ছিল? একটা কমপ্লিমেন্ট ছিল, আর কি ছিল? হ্যাঁ, গামা ইন্টারফেরন ছিল, ছিল না? আর তোমার ইয়েতে কি ছিল? অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কি ছিল? অ্যান্টিবডি। এগুলো তো ভুলে গেছে নাকি? এই যে আমি তো এই জন্য বললাম যে খালি ক্লাস করলে হবে না, পড়তে হবে। একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে। তাহলে এটা হলো, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আর ইনেট হল ডিফেন্স। তাহলে এটা ইনেট ইমিউনিটি দিচ্ছে। এবং এগুলো তৈরি হয় কোথায়? মেইনলি ফ্রম লিভার। লিভার অবশ্যই আগে বলবা, তারপরে বলবা অলসো ফ্রম সাম এক্সটেন্ট ম্যাক্রোফেজ অ্যান্ড ফাইব্রোব্লাস্ট। ঠিক আছে। এই হলো তোমার হলো এটা। তারপরে ডেফিনেশন আর কি বলছিলাম? তারা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, প্লাজমায় ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। কিন্তু যখন একটা অ্যান্টিজেন, সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে, তখন সেগুলো অ্যাক্টিভেশন হবে। এটাই বলা হয়েছে, দে রিমেন ইনঅ্যাক্টিভ ফর্ম, they can become active upon activation when exposed to antigen.
তারপর হলো এগুলো হিট লেবাইল, মানে কি হিট সেন্সিটিভ এবং ইজিলি ডিস্ট্রয়েড বাই হিটিং এট 56 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট। 30 মিনিট যদি 50 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট হিট করা যায় তাহলে এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। এবং দের আর মোর দেন 20 কমপ্লিমেন্ট কম্পোনেন্টস, অনেক বেশি আছে, আবার জানা মোর দেন 20 কমপ্লিমেন্ট কম্পোনেন্টস। এগুলোর মধ্যে সাম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট করে কমপ্লিমেন্ট সিস্টেমে, কিছু করে আবার হলো কমপ্লিমেন্ট পাথওয়েকে হেল্প করবে, আবার আছে কমপ্লিমেন্ট পাথওয়েকে রেগুলেট করবে। তাহলে কিছু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, কিছু হেল্প করবে, আবার কিছু রেগুলেট করবে। এই হলো তোমার প্রপার্টিস। আবার বলি তাহলে এগুলো হলো প্লাজমা প্রোটিন। থাকে কত? 3 to 4% অফ প্লাজমা প্রোটিন। এবং আমরা আগেই জেনেছি এটা ইট ইজ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনেট হোস্ট ডিফেন্স, এবং প্রডিউস করা হয় মেইনলি ফ্রম লিভার এবং অলসো সাম এক্সটেন্ট ফ্রম দ্য ম্যাক্রোফেজ অ্যান্ড ফাইব্রোব্লাস্ট। লিভার অবশ্যই বলতে হবে। এবং নর্মালি থাকে কত? ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, কিন্তু অ্যাক্টিভেশন হয় কখন? যখন একটি অ্যান্টিজেন একটা প্রবেশ করে, সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস হোক, তখন তারা অ্যাক্টিভেশন হবে। এবং যারা হিট লেভেল ডেস্টায় কত হবে? 56 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট, তাহলে হিট নষ্ট হয়ে যাবে। এবং কতগুলো থাকে? মোর দেন 20 কমপ্লিমেন্ট কম্পোনেন্ট। তার মধ্যে কিছু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, কিছু হেল্প করে কমপ্লিমেন্টকে, আবার কিছু হলো তোমার কি করবে? রেগুলেট কমপ্লিমেন্ট পাথওয়েকে রেগুলেট করবে। এই হলো তোমার হলো প্রপার্টিস। প্রপার্টি ভালো করে পড়বা। আর এখানে আরেকটা জিজ্ঞাসা করি আমরা, যে হঠাৎ সোর্স অফ কমপ্লিমেন্ট কোথা থেকে তৈরি হয়, এগুলো বলতে হবে প্রডিউস ফ্রম দ্য মেইনলি ফ্রম লিভার and also some extent from macrophage and fibroblast। ঠিক আছে? কথা শোনা যাচ্ছে? স্যার তাহলে এই হলো প্রপার্টিস গেল। এখন কমপ্লিমেন্ট সিস্টেম, আগে বললাম যে মোর দেন 20 কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, তাই তো? এগুলোকে আমরা এবং এর আগেও আমি জানছি কমপ্লিমেন্ট পাথওয়ে 3টা পাথওয়ে আছে। একটা হলো ক্লাসিক্যাল পাথওয়ে, আরেকটা হলো অল্টারনেটিভ পাথওয়ে, আর একটা লেকটিন পাথওয়ে। এখন কোন কোন পাথওয়েতে কোন কোন কমপ্লিমেন্ট প্রোটিন থাকে দেখো। ক্লাসিক্যাল পাথওয়েতে কম্পোনেন্ট থাকে হলো, এগুলোকে আমরা নিউমেরিক্যালি এক্সপ্রেস করে থাকি, যেমন C1 to C9, ঠিক আছে? C1 আবার ডিভাইডেড 3 পার্ট, C1 এর 3টা পার্ট, C1Q, C1R এবং C1S। তাহলে C1, C2, C3, C4, C5, 6, 7, 8, 9 নিউমেরিক্যাল ফর্মে এক্সপ্রেস করা হয়। তার মধ্যে C1টা আবার 3টা পার্ট, একটা হলো C1Q, C1R এবং C1S। আর অল্টারনেটিভ পাথওয়েতে আমরা কি করব? আসলে কয়েকটা প্রোপারডিন, ফ্যাক্টর বি এবং ফ্যাক্টর ডি। এই কয়েকটা নাম একটু জানে রাখো, তাহলে সুবিধা হবে। আর রেগুলেটরি পাথওয়ে তো অনেকগুলো থাকে, রেগুলেট করে কমপ্লিমেন্ট পাথওয়েকে। C1 ইনহিবিটর, C4 বাইন্ডিং প্রোটিন, ফ্যাক্টর এইচ, ফ্যাক্টর 1S প্রোটিন, এগুলো থাকে। এগুলো একটু নাম জেনে রাখো শুধু। এখন আগে আমরা জানছি কি 3টা পাথওয়ে। এখন 3টা পাথওয়েকে কে কাকে অ্যাক্টিভেশন করবে? There are 3 pathway of activation of complement. একটা হলো ক্লাসিক্যাল পাথওয়ে, ওটার নাম হলো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট পাথওয়ে। এটা কাকে বলবো? তোমরা অলরেডি জেনেছো কমপ্লিমেন্ট ক্লাসিক্যাল পাথওয়েকে কে অ্যাক্টিভেশন করে? অ্যান্টিবডি যখন পড়েছিলাম, আইজিজি এবং আইজিএম। কিন্তু আইজিএমটা বেশি করবে, কিন্তু এই যে এটা পেন্টাভ্যালেন্ট, তাই তো? এটাই, যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করবে তখন এই অ্যান্টিজেনের সঙ্গে তোমার এই যে অ্যান্টিবডি যে তোমার রিয়াকশন করবে, তখনই এই পাথওয়ে এটা তোমার অ্যাক্টিভেশন হবে। এটাই বলি, when antigen combines with antibody such as IgG and IgM, it activates this pathway। ঠিক আছে? তাহলে যখন একটা অ্যান্টিজেন, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা প্যারাসাইট যেটাই হোক না কেন প্রবেশ করলো, তখন তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। সেটা IgM হতে পারে বা IgG হতে পারে।
তখন তার সঙ্গে সেটা কম্বাইন করবে, এবং যখনই কম্বাইন করবে তখনই এই পাথওয়েটা অ্যাক্টিভেশন হবে। তাহলে এটা হলো ক্লাসিক্যাল পাথওয়ে। আর 2 নম্বরে কি বলছিলাম, অল্টারনেটিভ পাথওয়ে। ঠিক আছে, ওখানে কে ছিল, আরেকটা অ্যান্টিবডি কে ছিল ওখানে, IgA স্যার। IgA, এবং আরো অনেকগুলো পাথওয়ে আছে, সেগুলো আমরা জানবো। অল্টারনেট পাথওয়ে, এটা অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে। এখানে আছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, পলিসাইট এবং সাম আদার এজেন্ট, আরো এগুলো পরে বলতেছে এগুলো কি কি পাথওয়ে আছে, শুধু এইটুকু জানে রাখো। IgA, তারপর ব্যাকটেরিয়াল সেল ওয়াল, লাইফোপলিসাইড এবং সাম আদার এজেন্টস ক্যান অ্যাক্টিভেট দিস পাথওয়ে। আর লেকটিন পাথওয়ে অ্যাক্টিভেশন কখন হবে? লেকটিন পাথওয়েতে হবে ম্যানোজ বাইন্ডিং লেকটিন, হ্যাঁ, বা ম্যানোজ বাইন্ডিং প্রোটিন MBL বা MBP থাকে, নর্মালি প্লাজমাতে থাকে। ঠিক আছে, যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করবে, সেটা বেশ করে ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে, যেমন সালমোনেলা, তখন সালমোনেলা ওই যে তোমার কাভারিং কি থাকে, ওর যে স্ট্রাকচার কি থাকে, কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের সঙ্গে সে বাইন্ড করবে, তখন এটা তোমার অ্যাক্টিভেশন হবে। এটা পরে আবারও বলবো, জানবা। ল্যাকটিন পাথওয়ে, এটা কি হলো, the lectin pathway is activated by the interaction of microbial carbohydrates with mannose binding protein, অথবা ওটারই আরেক নাম হলো ম্যানোজ বাইন্ডিং লেকটিন ইন দ্য প্লাজমা অ্যান্ড টিস্যু প্লেট। তাহলে ম্যানোজ বাইন্ডিং প্রোটিন অথবা ম্যানোজ বাইন্ডিং লেকটিন থাকে কোথায়? প্লাজমা এবং টিস্যু প্লেটে থাকে। ঠিক আছে, নর্মালি থাকে, এগুলো ন্যাচারাল থিংস। এখন যখন একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, যেমন সালমোনেলা, ওর তোমার স্ট্রাকচার কার্বোহাইড্রেট থাকে, যে কার্বোহাইড্রেট থাকে ওর সঙ্গে এটা ইন্টারঅ্যাকশন বাইন্ডিং করবে, তখন এই পাথে অ্যাক্টিভেশন হবে। ঠিক আছে, এই যে ফিগারটা আবারও, এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা মেইন টেবিলটা তোমাদের পরীক্ষায় রিটেন ভাইবা সবগুলোতে আসে। ক্লাসিক্যাল পাথে অ্যাক্টিভেটর কে তোমরা অলরেডি জানছো, IgM এবং IgG। মোস্ট এফিশিয়েন্ট কোনটা? IgM 3+, IgG 2+, তোমরা গতকালকেই পড়েছ। একটা IgM যেহেতু পেন্টামার, আর IgG যেহেতু মনোমার, তাই তো। লেকটিন পাথে আগে বলা হয় কি, মেড বাই ম্যানোজ বাইন্ডিং লেকটিন, এটার আরেকটা নাম হলো ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, একই, এটাকে অ্যাক্টিভেশন করবে। আর অল্টারনেটিভ পাথওয়েকে অ্যাক্টিভেশন করবে কি, প্রথমে বলা হয়েছে কি এগ্রিগেটেড IgA, এখানে IgA আসলো, তারপরে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি আসবে? লাইপোপলিসাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি আসবে? টিকোইক অ্যাসিড। এছাড়া কি আসবে? ফাঙ্গাল সেল ওয়াল, সাম ভাইরাস অ্যান্ড ভাইরাস ইনফেক্টেড সেল এবং কোবরা ভেনাম। এই টেবিলটা ভালো করে জানবা, ভাইবা বলো বা রিটেন বলো, ইনভ্যারিয়েবলি ধরা হবে। তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটর হলো IgM এবং IgG, তবে বেশি হলো IgM। আর ল্যাকটিন পাথওয়ে কি, ম্যানোজ বাইন্ডিং লেকটিন অথবা ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, যেগুলো থাকবে প্লাজমায়। আর অল্টারনেটিভ পাথওয়ে কি, IgA, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইপোপলিসাইড, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি টিকোইক অ্যাসিড, তারপর ফাঙ্গাল সেল ওয়াল হতে পারে ভাইরাস এবং ভাইরাস ইনফেক্টেড সেল, আরেকটা হলো কোবরা ভেনাম। এগুলো অবশ্যই ভালো করে লিখবা। এই হলো তোমার হলো। তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে কখন অ্যাক্টিভেশন হচ্ছে? যখন একটা অ্যান্টিজেন যখন প্রবেশ করতেছে, সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস, তার এগেইনস্টে তখন তৈরি হবে IgM এবং IgG, এবং এই IgM এবং IgG যখন তোমার এই যে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করতেছে, তখন ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হচ্ছে। আর ল্যাকটিন পাথওয়ে কখন অ্যাক্টিভেশন হচ্ছে? প্লাজমা থেকে থাকে ম্যানোজ বাইন্ডিং লেকটিন, ওটার আরেকটা নাম হলো ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, এটা থাকে। এটা ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালে যে কার্বোহাইড্রেট আছে ওর সঙ্গে বাইন্ড করবে, তখন এটা পাথওয়েটা অ্যাক্টিভেশন হবে। আর অল্টারনেটিভ পাথওয়ে কি, একটা হলো IgA এবং আরো আদার সাবস্টেন্স, এইগুলো করবে কি, এই পাথওয়েকে অ্যাক্টিভেশন করবে। এই তোমার হলো অ্যাক্টিভেটর। আচ্ছা, এখন
ফিগারটা পরে বলতেছি। এখন আমরা ডিসকাস করব ক্লাসিক্যাল পাথওয়ে। দিস ক্লাসিক্যাল পাথওয়ে ইজ ইনিশিয়েটেড বাই বাইন্ডিং of antibody to an antigen. That means antibody complex হলো। আগে পড়ে নাও আগে। তাহলে একটা অ্যান্টিজেন যখন প্রবেশ করলো তার এগেইনস্টে তৈরি হবে তোমার অ্যান্টিবডি তৈরি হবে, সেটা আইজিএম অথবা আইজিজি, তাই তো? তারপরে কি হবে, এই অ্যান্টিজেন এবং এই অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করবে, করে কি কমপ্লেক্স তৈরি করবে, তাই তো? যখনই কমপ্লেক্স তৈরি করলো তখন কি হলো, কমপ্লেক্স তৈরি হলো। এরপরে কি হবে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। আচ্ছা এখানে দেখো, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, তো অ্যান্টিবডির কোন পার্টটা তোমার অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে বলো তো? প্যারাটোপ স্যার। হ্যাঁ, প্যারাটোপ স্যার। প্যারাটোপ ঠিক আছে, কিন্তু ওই যে আমরা যখন FAB portion. এফএবি পোর্শন, এফএবি পোর্শন, উপরের পোর্শনটা এফএবি পোর্শনের সঙ্গে বাইন্ড করতে হবে। আর নিচের স্টক যেটা সেটা হলো এফসি পোর্শন। এফসি পোর্শনটা ওপেন থাকবে, তাই তো? এফসি পোর্শনটা কার সঙ্গে বাইন্ড করবে, সেল সারফেস, তাই না? সেল সারফেস। তারপরে তোমার আর কি ফাংশন ছিল, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ছিল, আর কি ফাংশন ছিল, প্লাস ক্রস করে। দেখো এইখানে তোমার এই যে কমপ্লিমেন্ট এখানে আসবে, কমপ্লিমেন্টের সঙ্গে বাইন্ড করবে। তাহলে এফএবি পোর্শনটা বাইন্ড করলো তোমার অ্যান্টিবডির সঙ্গে, ঠিক আছে, এই অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করলো। আর তোমার এফসি পোর্শনটা ওপেন থাকলো ফর বাইন্ডিং উইথ দ্য কমপ্লিমেন্ট ওয়ান, এই যে কমপ্লিমেন্ট সিস্টেমের কমপ্লিমেন্ট ওয়ানের সঙ্গে বাইন্ড করবে। এখন যখনই তোমার এফএবি পোর্শনটা যখন তোমার এই যে বাইন্ডিং করবে, তোমার হলো অ্যান্টিবডির এফএবি পোর্শনটা যখন বাইন্ড করলো অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করলো, তখন এফসি পোর্শনটা হবে কি, ওপেন হয়ে যাবে তখন, ঠিক আছে? ওপেন হবে কি জন্য, এটা কমপ্লিমেন্ট ওয়ানের সঙ্গে বাইন্ডিং করতে হবে। যার ফলে এই জন্য বলা হচ্ছে এখানে, দি ফরমেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স induces conformational changes in the FC portion of the IgM and IgG molecule that expose a binding site for the complement 1 component of the complement system. বলা বুঝছো তো? যখনই একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, আইদার আইজিএম আর আইজিজি। তারা বাইন্ড করলো অ্যান্টিজেনের সঙ্গে, কার মাধ্যমে, এফএবি পোর্শনের সঙ্গে বাইন্ড করলো। আর এফসি পোর্শন ওপেন থাকলো, এই যে এফসি পোর্শন ওপেন থাকলো ফর বাইন্ডিং উইথ দ্য কমপ্লিমেন্ট ওয়ান কম্পোনেন্ট। এখন এই এফসি পোর্শনটা কি হবে, তখন ওপেন হবে, তাই তো? এটাকে বলা আছে কনফরমেশনাল চেঞ্জেস। তারপরে এইটুকু একটু জানো, এখন আমরা অলরেডি জানিছি ক্লাসিক্যাল পাথে তোমার এই যে কম্পোনেন্ট কি আমরা নিউমেরিক্যাল ফর্মে প্রকাশ করে থাকি, C1 থেকে C9, তাই তো? এখন C1 এর আগে বললাম কি, C1 এর তিনটা পার্ট, C1Q, C1R এবং C1S। এই তিনটা পার্ট সমান একটু আমরা আলোচনা করি। এই C1Q, it has a core and 6 radiating arm, each of which ends in a pot. এখানে তোমরা অতটা ভালো বুঝতে পারবে না, আমার ফিগারে যায় এখানে দেখো ডায়াগ্রাম। এটা হলো একটা C1 কমপ্লিমেন্ট C1 এর একটা ফিগার। এটা হলো স্টক, হ্যাঁ, বা কোর বলতে পারো। কমপ্লিমেন্ট 1 এর এই যে এটা দেখো মাঝখানে সাদাটে, এবার সাদাও না, এটা একটা স্টক। তারপরে একটা স্টকের 6টা আর্ম আছে, রেডিয়েটিং আর্ম ছড়াই গেছে, তাই তো? এটাকে বলো রেডিয়েটিং আর্ম। আবার শেষ মাথায় দেখো একটা হেড আছে, এটাকে আমরা হেডও বলতে পারি বা পড বলতে পারি, হ্যাঁ, ঠিক আছে? বুঝছো তো? কমপ্লিমেন্ট 1 এর তিনটা পার্ট, একটা হলো স্টক একটা আছে, তারপরে 6 রেডিয়েটিং আর্ম, আরেকটা হলো প্রতিটাতে আবার হেড আছে। এখন এই কমপ্লিমেন্ট 1 এই যে C1Q অ্যাক্টিভেশন কখন হবে, এই যে আইজিজি মলিকিউল বা আইজিএম মলিকিউল বাইন্ড করবে, যদি দুইটা হেডকে তারা বাইন্ড করে থাকে তাহলেই বাইন্ড করবে, তাহলে অ্যাক্টিভেশন হবে, না নতুবা অ্যাক্টিভেশন হবে না।
ঠিক আছে, যখন এই দুইটা হেডকে অ্যাক্টিভেশনের সঙ্গে বাইন্ড করলো তখন C1Q অ্যাক্টিভেশন হলো। আর C1Q যখন অ্যাক্টিভেশন হবে তখন অটোমেটিক্যালি C1R এবং C1S অ্যাক্টিভেশন হবে। এবং এই C1S এটার ফাংশন হলো, এটা একটা প্রোটোলাইটিক এনজাইম। এটা করবে কি তখন এই কমপ্লিমেন্ট সিস্টেমের যে আদার কম্পোনেন্ট গুলাকে পরবর্তী স্টেজে তারা ভেঙে দেবে, যেহেতু প্রোটিয়েজ ভেঙে দেবে। এটুকু আপাতত জেনে রাখো। এই হলো তোমার হলো কমপ্লিমেন্ট 1 সম্বন্ধে। এখন আমরা ফাংশনটা এখন এই কাজ কিভাবে করতেছি দেখো, এখন ফিগারে এখন আমরা যাই, এগুলো আমি আর পড়াবো না। ক্লাসিক্যাল পাথওয়েতে এই ফিগারটা দেখো, এই ফিগারটা তোমাদের কাছে আছে? এই ফিগারটা আছে এটা? হ্যালো, জি স্যার আসছে। আচ্ছা, তোমাদের কাছে আছে তো শীটে? শীটে আছে এটা? শীটে? জি স্যার। জি স্যার। তো এখানে আমি ফিগারে আমি ডেসক্রাইবে খুব একটা বেশি যাব না, ফিগারেই মোটামুটি আলোচনা করব। 3টা পাথ একসঙ্গে দেওয়া আছে। তো তোমাদের কিন্তু এটা ওই আমি অনেক কিছু বলবো কিন্তু তোমাদের খেয়াল থাকবে না, খেয়াল এত রাখতে পারবো না। তোমরা করবা কি, পরীক্ষা যখন আসবে এই ফিগারটা যদি আঁকো, হ্যাঁ, তাহলে তোমাদের ফুল মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বুঝতে গেলে তোমার যে আমি যে ডেসক্রাইব যে করবো এটা একটু পড়তে হবে, হেডলাইনটা পড়তে হবে। এই জন্য আগে ভয় পেও না যে আমি অনেক কিছুই বলবো, সেটা অনেক কিছু ভুলে যাবা। কিন্তু ফিগারটা আঁকতে গেলে তোমাকে এটা করতে হবে। তো 3টা পাথে একসঙ্গে আছে, কিন্তু যখন যদি ক্লাসিক্যাল পাথে আসে তাহলে ক্লাসিক্যাল পাথের ফিগারটা দেবা, যদি অল্টারনেটিভ পাথে আসে তাহলে অল্টারনেটিভ ফিগারটা দেবা, লেকশন পাথে যদি আসে তাহলে ওটা দেবা। মোটামুটি ক্লাসিক্যাল পাথে এটা বেশি আসে, আর মাঝে মাঝে এই তোমার অল্টারনেটিভ পাথে এর ফিগারটা আসে। ঠিক আছে, এখন দেখো কমপ্লিমেন্ট পাথে, এটা এখন আমি ডিসক্রাইব করে দেখো। যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, সেটা আইদার ব্যাকটেরিয়া বা ভাইরাস, তার এগেনস্টে কি তৈরি হলো? অ্যান্টিবডি। কি অ্যান্টিবডি? আইজিজি অথবা আইজিএম। তাই তো? তারপরে কি হলো, এই যে আইজিএম এর বা আইজিজি এর কোন ভাগটা বাইন্ড করবে তোমার অ্যান্টিজেনের সঙ্গে? FAB পোর্শন। বাইন্ড করলো, যার ফলে এফসি পোর্শনটা ওপেন থাকলো। এখন এই এফসি পোর্শনটা তখন এফসি পোর্শনের যে ওর কিছু চেঞ্জ হবে, হয় তার যে বাইন্ডিং সাইটটা ওপেন হবে। কোন বাইন্ডিং সাইটটা? বাইন্ডিং সাইট ফর কমপ্লিমেন্ট 1 কম্পোনেন্ট। ঠিক আছে, ওপেন হলো, যা বলে সে কমপ্লিমেন্ট 1 এর সঙ্গে সে বাইন্ড করলো। ঠিক আছে, এখন কমপ্লিমেন্ট 1 এর 3টা পার্ট আছে, কমপ্লিমেন্ট C1Q, C1R এবং C1S। ঠিক আছে, এখন C1Q তোমার অলরেডি দেখছো কি? C1Q এর একটা হলো স্ট্রোক আছে, তাই তো, বা কোর ওটাকে বলবো। আর 6টা আর্ম আছে, রেডিয়েটিং আর্ম ছড়াই গেছে সব দিকে, রেডিয়েটিং আর্ম। আবার এই আর্মগুলো শেষ হয়েছে কোথায়? হেড। যেখানে শেষ হলো সেখানে হেড বলবো বা পড বলি। এখন এই যে এটাকে অ্যাক্টিভেশন করতে গেলে অন্তত 2টা হেডের সঙ্গে তোমার কমপ্লিমেন্ট অ্যান্টিবডি বাইন্ড করতে হবে, নতুবা অ্যাক্টিভেশন হবে না। ঠিক আছে, যখন 2টা হেডকে বাইন্ড করলো তারা, তখন কমপ্লিমেন্ট ওটা অ্যাক্টিভেশন হয়ে গেল, তখন C1 অ্যাক্টিভেশন হলো। ঠিক আছে, C1 যখন অ্যাক্টিভেশন হবে তখন C1R এবং C1S অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড, এবং C1S এটার অ্যাক্টিভিটি জাস্ট এনজাইম লাইক, বলা হচ্ছে তোমার প্রোটিয়েজ লাইক অ্যাক্টিভিটি। এটা ওই যে এটা করবে কি, কমপ্লিমেন্টের আদার ওই পরের যে স্টেপগুলো আসতেছে, কমপ্লিমেন্টের যে আদার কম্পোনেন্ট গুলো আসবে, এগুলোকে তারা ভেঙে দেবে। কে ভেঙে দেবে এগুলো আমরা এখন দেখবো। তাহলে দেখো C1 যখন অ্যাক্টিভেশন হলো, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি এখানে কমপ্লেক্স তৈরি হলো। তারপরে এটা কাজ করতেছে কার সঙ্গে বাইন্ড করলো? কার সঙ্গে? C1 এর সঙ্গে বাইন্ড করলো। তারপরে তাহলে এখানে এখন সংক্ষেপ আসে, C1 অ্যাক্টিভেশন হলো। অ্যাক্টিভেশন যখন হবে তখন এইখানে দেখো এই C1QRS, এখানে কিন্তু আমি
উপরে কিন্তু একটা লম্বা টান দিলাম, তাই না? ওই লম্বা টান দেওয়ার অর্থ হলো অ্যাক্টিভেটেড। ঠিক আছে, বরাবর হচ্ছে তো? এটা হলো অ্যাক্টিভেটেড C1। হ্যাঁ, অ্যাক্টিভেটেড C1 তখন কি করবে? বেশ করে এটা তখন বাইন্ড করে, তখন কাজ করবে তোমার C4 এর সঙ্গে, কমপ্লিমেন্ট 4 এর সঙ্গে কাজ করবে, 4 এর উপরে। চিন্তা করে দেখছো, কমপ্লিমেন্ট 4 এর উপরে কাজ করলো, কাজ করে কমপ্লিমেন্ট 4 কে ভেঙে দেবে C4A এবং C4B। ঠিক আছে, C4A এবং C4B। C4A গোস আউট অফ রিঅ্যাকশন, মানে হলো এটা প্লাজমাতে চলে যাবে, এটা অ্যাকশনে আর থাকলো না, প্লাজমাতে চলে গেল। আর C4B যেটা থাকলো সেটা সেটা তোমার করবে কি, টার্গেট স্ট্রাকচার, যেমন অ্যান্টিজেনের সঙ্গে এটা অ্যান্টিজেনের স্ট্রাকচার সেল সার্ভিসে এটা বাইন্ড করলো C4B, তাই তো? বাইন্ড করলো C4B, তখন কম্বাইন করলো কার সঙ্গে? C2 এর সঙ্গে বাইন্ড করবে, তাহলে হলো C2 এর সঙ্গে বাইন্ড করলো। ঠিক আছে, এই সময় এই তোমার C1S, আগে আমরা C1S এর ফাংশন কি? প্রোটেজ লাইক অ্যাক্টিভিটি। এটা আবার C2 কে ভেঙে দিয়ে করবে C2A এবং C2B। এখানে দেখো C2B টা উপরের দিকে চলে গেছে, মানে এটা গোজ আউট অফ রিঅ্যাকশন, মানে প্লাজমাতে চলে গেছে, এটা রিঅ্যাকশনে থাকবে না। তখন এই C4B এর সঙ্গে এটা বাইন্ড করলো, তাহলে তৈরি হলো কি C4B এবং C2A, উপরে হাইফেন দেওয়া আছে। এটাকে বলা, এটার অ্যাকশনটা হলো একটা এনজাইমের মতো একটা অ্যাকশন, এটাকে বলা আছে C3 কনভার্টেজ। ইট অ্যাকশন জাস্ট লাইক C3 কনভার্টেজ। এই C3 কনভার্টেজ এটা আবার কাজ করবে কার উপরে? যেহেতু C3 কনভার্টেজ, তখন সে C3 এর উপরে কাজ করবে। C3 এর উপর কাজ করলে C3 কে ভেঙে দিয়ে হবে C3A এবং C3B। ঠিক আছে, C3A এটা আবার চলে যাবে প্লাজমায়, মানে গোজ আউট অফ রিঅ্যাকশন। C3B যেমন থাকলো, এই C3B তখন করলো কি, ওই C3 কনভার্টেজ আছে ওর সঙ্গে বাইন্ড করলো, তাহলে হলো কি C4B 2A এবং C3B। এটাকে বলা হচ্ছে C5 কনভার্টেজ। এটার অ্যাকশনটা হলো জাস্ট লাইক একটা এনজাইম, নাম হলো C5 কনভার্টেজ। C5 কনভার্টেজ এটা আবার কাজ করবে কার উপরে? C5 এর উপরে কাজ করবে, কাজ করে এটা ভেঙে দিয়ে হবে C5A এবং C5B। C5A গোজ আউট অফ রিঅ্যাকশন এবং C5B থাকলো। C5B তখন করবে কি, যে কমপ্লিমেন্টারি আদার সিস্টেমগুলো 6, 7, 8, 9 এগুলোর সঙ্গে তখন বাইন্ড করবে, করে আলটিমেটলি তৈরি করলো C5B 6, 7, 8, 9। এটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। বুঝলা? হ্যালো, জি স্যার। না বুঝলে বলো, আবারও বলি। তাহলে এখানে দেখো, তাহলে R2S2 কি স্যার? আরেকবার বলেন স্যার। তাহলে স্যার R2S2 ওখানে আছে S2 না দিলে হবে, তোমার C1 QRS দিলে হবে। ঠিক আছে, 2 না দিলে হবে। ঠিক আছে, ওই R2S2 আছে না, ওখানে R2S2 বাদ দিলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, বসেন একটু, বসেন। তাহলে ক্লাসিক্যাল পাথওয়েতে কি হলো, যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, আইদার ব্যাকটেরিয়া বা ভাইরাস, তাই তো? তার এগেইনস্টে কি তৈরি হবে? অ্যান্টিবডি। কি অ্যান্টিবডি তৈরি হবে? আইদার IgG অথবা IgM, তাই তো? এখন এই যে অ্যান্টিবডি তৈরি হলো, এর কাজ কি? অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে তাকে কি এলিমিনেট করবে, তাকে ডিস্ট্রয় করে দিবে, দিয়ে তাকে বডি থেকে বের করে দেবে, ইনফেকশন ভালো করবে, তাই তো? এখন এই অ্যান্টিবডি কার সঙ্গে, অ্যান্টিজেনের কোন পার্টের সঙ্গে বাইন্ড করবে? অ্যান্টিবডির কোন পার্টটা বাইন্ড করবে? এফএবি পোর্শনের মাধ্যমে বাইন্ড করলো, তাই তো? আর এফসি পোর্শনটা খোলা থাকলো। এফসি পোর্শনটা তখন কি, তখন কার সঙ্গে বাইন্ড করবে? C1 এর সঙ্গে বাইন্ড করলো, তাই তো? C1 এর 3টা পার্ট, একটা হলো C1Q, C1R এবং C1S। ওকে,
এখন C1 এর আগে বললাম কি C1 এর তিনটা পার্ট, C1Q, C1R এবং C1S। C1 এর কি হলো তিনটা, C1 এর ফিগারটা দেখাইলাম আগেই, কি ছিল একটা কোর ছিল বা স্টক ছিল, তারপর কি 6 রেডিয়েটিং আর্ম ছিল, চতুর্দিকে ছড়া যাবে তাই তো, এবং সেটাও শেষ হলো কোথায়, 6টা হেডে শেষ হলো তাই তো। এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের জন্য দুইটা হেড লাইক স্ট্রাকচার, অবশ্যই দুটো হেডের সঙ্গে অবশ্যই তোমার অ্যান্টিবডি বাইন্ড করবে, নতুবা তোমার অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স এটা অ্যাক্টিভেশন হবে না কমপ্লিমেন্ট। যার ফলে কি হলো, যখনই দুটো হেড লাইক স্ট্রাকচার অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করলো এটা তখন অ্যাক্টিভেশন হলো। এই তোমার এখানে যখন উপরে ড্যাশ চিহ্ন একটা দিলাম তখন সেটা মিন করবে অ্যাক্টিভেটেড C1QRS। ঠিক আছে বস, কিছু বলবেন? আচ্ছা হলো, তারপরে কি বললাম C1Q যখন অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন C1R এবং S অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড, হ্যাঁ অটোমেটিক্যালি। এবং C1S এর অ্যাক্টিভিটি কি ছিল, এটা একটা প্রোটোলাইটিক এনজাইম, এটা করবে কি কমপ্লিমেন্টারি আদার সিস্টেমগুলোকে সে ভেঙে দেবে তাই তো, এবং বুঝলাম। তারপর এখন কি হলো, এই অ্যাক্টিভেটেড C1 এটা তখন কার উপরে কাজ করবে, C4 এর উপরে বাইন্ড করবে, C4 এর সঙ্গে বাইন্ড করে কি করবে, এটাকে ভেঙে দিয়ে করবে কি C4B এবং C4A। C4A গোজ আউট অফ রিঅ্যাকশন, মানে প্লাজমাতে চলে গেল, তখন সেই রিঅ্যাকশনে থাকবে না, C4B থাকলো। C4B তখন কার সঙ্গে বাইন্ড করবে, টার্গেট সেল, দ্যাট মিনস অ্যান্টিজেনের সঙ্গে, অ্যান্টিজেনের সেল সার্ভিসে এটা বাইন্ড করলো, ঠিক আছে। তারপর C4B কার সঙ্গে আবার বাইন্ড করবে, C2 এর সঙ্গে বাইন্ড করবে, ঠিক আছে। এবং এইখানে আবার C1S আবার কাজ করে C2 কে ভেঙে দিয়ে করলো কি C2A এবং C2B। C2 এটা তখন C2Bটা কি উপরের দিকে চলে গেল, তার মানে কি গোজ আউট অফ রিঅ্যাকশন, C2A থাকলো। এই C2A তখন তোমার কাজ তোমার কম্বাইন করবে কার সঙ্গে, C4B এর সঙ্গে, তাহলে কি হলো C4B এবং C2A উপরে ডাইরেকশন দেওয়া হলো। এটাকে বলা হয়, এটা লাইক হলো জাস্ট এনজাইম লাইক অ্যাক্টিভিটি, যেটা হলো বলা হয় C3 কনভার্টেজ। যেহেতু C3 কনভার্টেজ, তাহলে এখানে কার উপরে কাজ করবে, C3 এর উপর কাজ করবে। দেখো আবার নিচে আসছে C3 এর উপর কাজ করলো, করে C3 কে ভেঙে দিল, ভেঙে দিয়ে হলো কি C3A এবং C3B। C3A হবে কি গোজ আউট, প্লাজমাতে চলে গেল, তারপর সে আর রিঅ্যাকশনে থাকলো না, আমরা বলতে পারি ইট গোজ আউট অফ রিঅ্যাকশন। C3B থাকলো, এটা সেল সার্ভিসের বাইন্ড করলো, বাইন্ড কার সঙ্গে করবে, C3B এই তোমার C3 কনভার্টার যেটা থাকলো তার সঙ্গে বাইন্ড করলো, আলটিমেটলি কি তৈরি হলো C4B, C2A এবং C3B, হ্যাঁ হলো না। এবং এটারও একটা কাজটা হলো এনজাইম একটা অ্যাক্টিভিটি, কোনটা C5 কনভার্টেজ অ্যাক্টিভিটি। তখন এটা আবার C5 এর উপর কাজ করবে, কাজ করলে C5 কে ভেঙে দিয়ে হলো C5A এবং C5B। তাহলে এখানে কি হবে, C5A তখন আবারও প্লাজমাতে চলে গেল এবং রিঅ্যাকশন থেকে চলে গেল, দ্যাট মিনস গোজ আউট অফ রিঅ্যাকশন। C5B আলটিমেটলি কোনটা থাকলো, C5B থাকলো। C5B তখন কার সঙ্গে কাজ করবে, তোমার কমপ্লিমেন্টের যে আদার কম্পোনেন্ট যেমন 6, 7, 8, 9 এর সঙ্গে তারা বাইন্ডিং করবে, আলটিমেটলি ধরে হলো কি C5B 6, 7, 8, 9, এটার নাম হলো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স আমরা পরে আসতেছি। এখন এইখানে দেখো তোমাদের এখানে হজবরও লাগতে পারে, এই এতক্ষণ রিঅ্যাকশনটা আমি বললাম সবগুলাতেই দেখো C3A মানে হলো অ্যাকশন, অ্যাক্টিভ পার্ট, আর হলো C3B মানে হলো বাইন্ডিং সাইট। সবগুলোতে তোমার C3A তোমার চলে গেছে, গোজ আউট অফ রিঅ্যাকশন, খালি C3B চলে গেছে, এক্সেপ্ট দেখো এই সেকেন্ড স্টেপে, দেখো সেকেন্ড স্টেপে C3 যখন ভাঙলো, তৈরি হলো কি C3A এবং C3B। এখানে তোমার ওই সরি এই যে সেকেন্ড স্টেপে যে C2 কে ভাঙলো, হয় কি হলো C2B এবং C2A। এইখানে শুধু তোমার B পোর্শনটা চলে যাবে, কিন্তু A পোর্শনটা রয়ে গেল, আর বাদ বাকি সব স্টেজ B পোর্শনটা রয়ে গেছে। তাহলে তোমাদের ফিগার যখন আঁকতে বলা হবে পরীক্ষায় সমস্যা হবে। হ্যালো
হ্যালো হাউস কি বলে? হ্যাঁ না স্যার। হাবা না কি কি ভালো করে বলো। স্যার হ্যাঁ স্যার। মনে হয় 26 তারিখে স্যাম্পল দিচ্ছেন রিপোর্টটা এই নাম্বার 26 তারিখ আজকে কত তারিখ? 29 তারিখ এখানে এসে রিপোর্ট কবে হয়নি তাহলে তাদেরকে কিভাবে পাবো? তো আমার ছেলেগুলো আমি তখন বাজার ওরা আছে অফিসের দিয়ে আছে তো। তাহলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এখন তো রাশও নেই। না না নাই আমরা রাস থাকলেও মেডিকেল গুলো আগে দিই না। যদি দিনে আপনি একটু কাজ করেন তো ওই যে আমাদের অফিস কপি আছে ওই যে ইয়ার ডাটা এন্ট্রি আসে, ডাটা এন্ট্রি আবার আসে, তাহলে ওনাকে স্যারকে একটু নিয়ে যান, পরিচয় করে দেন। হ্যাঁ পরিচয় করে দিয়ে ওই যে ওনার যেটা প্রয়োজন সেটা একজন বাইর করে দেন। তারপরে এই হলো তোমার হলো ক্লাসিক্যাল পাথে গেল, ঠিক আছে? তাহলে এইটা হলো ক্লাসিক্যাল পাথে, এইভাবে তুমি আঁকবা। এখন অল্টারনেটিভ পাথওয়েতে এখানে দেখো, যদি ক্লাসিক্যাল পাথে বুঝে থাকো তাহলে কিন্তু আর দুইটা তোমার পাথে এটা বোঝার ক্ষেত্রে সোজা। এখানে তোমার লাগবে হলো ক্লাসিক্যাল পাথওয়েতে, অল্টারনেটিভ পাথওয়েতে লাগবে তোমার C3 লাগবে, ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি এবং প্রপারডিন। এই চারটা ফ্যাক্টর এখানে লাগবে, আগে যেটা বলেছি কিন্তু আমি, ঠিক আছে? এখানে দেখো যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সে কি করবে? সঙ্গে সঙ্গে এই C3 অটোমেটিক্যালি অ্যাক্টিভেশন হয়ে যাবে। এখানে দেখো তো C3 নিচের ফিগারে দেখো C3 অ্যাক্টিভেশন হয়ে গেছে, তাই তো? হ্যাঁ অ্যাক্টিভেশন হবে এবং হাইড্রোলাইজড হবে অটোমেটিক্যালি। হয় তৈরি হলো C3A এবং C3B। C3A এবং C3B। C3A তোমার এটা প্লাজমাতে চলে গেল, তার মানে গোজ আউট অফ রিঅ্যাকশন। থাকলো কি C3B, এটা তোমার টার্গেট সেলের সঙ্গে বাইন্ড করলো, ঠিক আছে? এইখানে আবারও আসবে ফ্যাক্টর বি, ফ্যাক্টর বি আসে তোমার C3B এর সঙ্গে বাইন্ড করলো, ঠিক আছে? তাহলে তৈরি হলো C3B এবং বি। এই সময় আবার আসবে ফ্যাক্টর ডি, ডিটা করবে কি? এই ফ্যাক্টর বি কে ভেঙে দেবে, বি ভেঙে দিয়ে করবে হলো ফ্যাক্টর বি এ এবং বি বি। হ্যাঁ, তারপরে এই যে বি এটা গোস আউট অফ রিঅ্যাকশন, প্লাজমাতে চলে গেল, আর বিবিটা থাকলো। আলটিমেটলি তৈরি হলো কি দেখো, C3B এর সঙ্গে বিবি বাইন্ড হলো, তাহলে হলো C3B এবং বিবি। বিবি হলো একটা বি, একটা হলো ক্যাপিটাল লেটার, আরেকটা বি হলো স্মল লেটার। এটাকে বলা হচ্ছে C3 কনভার্টেজ। আমরা যেটা C3 কনভার্টেজ ক্লাসিক্যাল পাথে ছিলাম ওই একই জিনিস। ক্লাসিক্যাল পাথেতে C3 কনভার্টেজ ছিল C4B এবং C2A, এখানে হলো C3B এবং বিবি। হ্যাঁ, এটা তখন আবার এবং এই দেখো C3 কনভার্টেজ, এটার হাফ লাইফ অনেক কম, 5 মিনিটের মধ্যে এটা আবার ডিগ্রেড হয়ে যায়। তখন এখানে আসবে প্রপারডিন, প্রপারডিন আসে এখানে স্টেবিলাইজ করে দেবে থাকে, ঠিক আছে? স্টেবিলাইজ করে দেবে যার ফলে সে ভাঙবে না, ঠিক আছে? প্রপারডিন কাজ করলো এখানে। তারপরে এই C3 কনভার্টেজ কার উপর কাজ করলো? C3 এর উপর কাজ করে C3A হলো এবং C3B হলো। C3A গোজ আউট অফ রিঅ্যাকশন এবং C3B থাকলো। এই C3B তখন আবার করলো কি? এই যে তোমার C3 কনভার্টেজ আছে এর সঙ্গে বাইন্ড করলো, তাহলে আলটিমেটলি কি হলো? C3B দুই দিকে, এই যে দেখো C3B মাঝখানে হলো কি বিবি, ক্যাপিটাল বি এবং স্মল বি। আবার তাহলে দুই দিকে থাকতেছে C3B, ফার্স্ট এবং লাস্টে দুটোই থাকতেছে, এবং মাঝখানে হলো বিবি। এটাকে বলা হচ্ছে C5 কনভার্টেজ। এটারও অ্যাকশন হলো জাস্ট লাইক তোমার এই যে অল্টারনেটিভ ক্লাসিক্যাল পাথওয়েতে যে C5 কনভার্টেজ ছিল একই রকমই, ঠিক আছে? এটা আবার কাজ করবে কার উপরে? C5 এর উপর কাজ করবে।
করে তোমার 5A হলো এবং 5B হলো। 5A যখন হলো 5A গোজ আউট অফ রিঅ্যাকশন এবং C5B তৈরি হলো। C5B তখন আবার কাজ করবে কারবো 3, 6, 7, 8, 9 একসঙ্গে বাইন্ড করে আলটিমেটলি তৈরি হলো C5B 6, 7, 8, 9। এটাকে বলা হচ্ছে ম্যাপ। ঠিক আছে, তাহলে এইটুকু হলো তোমার অল্টারনেটিভ পাথওয়ে। তাহলে অল্টারনেটিভ পাথওয়ে আসলে এইটুকু নিচের অংশটাকে আঁকতে হবে। আবার তাহলে বলি অল্টারনেটিভ পাথওয়েতে আমাদের কি কি লাগতেছে? অল্টারনেটিভ পাথওয়েতে লাগতেছে হলো ফ্যাক্টর 3, ফ্যাক্টর বি, তারপরে ফ্যাক্টর ডি এবং প্রপারডেন্ট, এই চারটা লাগতেছে, তাই তো? আর ক্লাসিক্যাল পাথওয়ে লাগতেছে C1 থেকে C19। আগে এই জিনিসটা খেয়াল রাখো, এখন যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো তখন এই যে কমপ্লিমেন্ট 3 ছিল এটা অটোমেটিক্যালি হাইড্রোলাইজড হয়ে তৈরি হলো C3A এবং C3B। ঠিক আছে, C3B তখন করলো কি, এই যে তোমার টার্গেট সাইট যেমন মাইক্রোবিয়াল সার্ভের সঙ্গে বাইন্ড করলো, আর C3A গোজ আউট অফ রিঅ্যাকশন। C3B তখন বাইন্ড করলো তোমার ফ্যাক্টর বি এর সঙ্গে বাইন্ড করলো, তাহলে হলো C3B এবং বি। এবং এর উপরে এর সঙ্গে এরপরে আসলো কি ফ্যাক্টর ডি। ডি তখন করবে কি, এই বি কে ভেঙে দিয়ে করবে BA এবং BB। বিটা গোজ আউট অফ রিঅ্যাকশন এবং BBটা থাকলো, এই BBটা তোমার বাইন্ড করলো C3B এর সঙ্গে, তাহলে তৈরি হলো কি C3B এবং BB। এটাকে বলা C3 কনভার্টেজ। যেহেতু C3 কনভার্টেজ, এটা আবার করবে কি, যেগুলো C3 হাইড্রোলাইজ হয়নি, আনহাইড্রোলাইজড C3, সেগুলোর উপরে বাইন্ড করবে, করে করলো C3A কাজ করে হলো কি C3A এবং C3B। C3A গোজ আউট অফ রিঅ্যাকশন এবং C3B থাকলো। এই C3B তখন কি করলো, ওই যে C3 কনভার্টেজ এর সঙ্গে বাইন্ড করলো, আলটিমেটলি হলো কি C5 কনভার্টেজ। কি কি, যেমন প্রথমের শেষখানে হলো, প্রথমের শেষে হলো C3B হলো, আর মাঝখানে হলো CBB। এটা আবার কি কাজ করবো, C5 এর উপর কাজ করবে, করে ভেঙে দিয়ে হবে C5A এবং C5B। C5A গোজ আউট অফ রিঅ্যাকশন আর C5B থাকলো। C5B যখন কি করলো 6, 7, 8, 9 এর সঙ্গে বাইন্ড করলো, আলটিমেটলি তৈরি হলো ম্যাক তৈরি হলো। এটাই তোমার হলো অল্টারনেটিভ পাথওয়ে। লেকটিন পাথওয়ে, এটা দেখো লেকটিন পাথওয়ে। লেকটিন পাথওয়ে সাধারণত পরীক্ষায় আসে না, এটা একই জিনিসে কিন্তু তোমার অল্টারনেটিভ পাথওয়ে ক্লাসিক্যাল পাথওয়ের সঙ্গে মিল আছে। এটা একটু বলে নেই তবু। লেকটিন পাথওয়ে, লেকটিন পাথওয়ে অ্যাক্টিভেশন কখন হয়? প্লাজমাতে থাকে কি MBL, ম্যানোজ ল্যাকটিন, ম্যানোজ বাইন্ডিং ল্যাকটিন অথবা ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, MBP অথবা MBL, তাই তো? যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো তখন এই যে MBL কার সঙ্গে বাইন্ড করবে, সেই অর্গানিজমের কার্বোহাইড্রেটের সঙ্গে বাইন্ড করবে, যার ফলে সেই তখন এই ল্যাকটিন পাথওয়ে অ্যাক্টিভেশন হবে, তাই তো? MBL, এবং এই যে MBL এর অ্যাক্টিভিটি জাস্ট লাইক C1 এর মতো অ্যাক্টিভিটি। হ্যাঁ, C1 যেমন যেমন C1Q এর মতো সঙ্গে মিল আছে, C1Q। আর MBL এর সঙ্গে আরো দুইটা আসবে, হলো বাইন্ড করবে MASP1 এবং MASP2। MASP1 মানে হলো ম্যানোজ বাইন্ডিং MBL অ্যাসোসিয়েটেড সেরিন প্রোটিন 1 এবং MBL অ্যাসোসিয়েটেড সেরিন প্রোটিন 2। এটা তোমার MBL এর সঙ্গে বাইন্ড করলো, যা ফলে এই তিনটা যখন বাইন্ড করলো তখন হবে, তখন আমাকে সেটাকে বলো অ্যাক্টিভেটেড C1 লাইক কমপ্লেক্স। অ্যাক্টিভেটেড C1 লাইক কমপ্লেক্স, তাহলে C1 অটোমেটিক্যালি C1 এখন অ্যাক্টিভেশন হয়ে গেল। তারপরে সেটা কাজ করবে কি C4 এর উপর কাজ করবে। C4 কে কাজ করলে C4 কে ভেঙে দিয়ে হলো C4A এবং C4B। এটা আবার কাজ করবে কি C2 এর উপর। এই তারপরে কম্পিউটার তোমার ক্লাসিক্যাল পাথওয়ে আসে না, আদার যে স্টেপ সব এক সেম। তাহলে কি খেয়াল থাকবে? একটু পড়ে না হলে খেয়াল থাকবে না।
আজকে পড়লা, যদি না বোঝো পরে আবার বলিও। তাহলে এখানে দেখো কমপ্লিমেন্ট ক্লাসিক্যাল পাথে শুরু হলো তোমার কমপ্লিমেন্ট 1 থেকে শুরু হলো, তাই তো? আর অল্টারনেটিভ পাথে শুরু হলো তোমার কমপ্লিমেন্ট 3 থেকে শুরু হলো, তাই না? হলো না? আবার এখানে দেখো আরেকটা জিনিস বলতেছি যে ওই এ পোর্শন গুলো সবসময় গোজ আউট অফ ডিরেকশন, আর বি পোর্শনটা বাইন্ড করবে, তাই তো? বি মানে বাইন্ডিং। শুধু খালি ক্লাসিক্যাল পাথে তোমার দেখো এখানে সেকেন্ড স্টেপে যখন C2 ভাঙতেছে তখন C2 এ তোমার বাইন্ড করতেছে, আর C2B গোজ আউট অফ ডিরেকশন। আর বাকি সব জায়গায় দেখো বি পোর্শনটা বাইন্ড করছে। তাহলে এই জিনিসটা তোমাদের হজবরলা লাগবে না, হ্যাঁ? এটাই হলো তোমার হলো এই ফিগারটা যদি তোমরা আঁকতে পারো তোমাদের ফুল মার্কস তোমরা পেয়ে যাবা। আমি অনেক কিছু তোমার ওই যে ইয়াতে নিয়ে আসি, এগুলো জাস্ট বোঝানোর জন্য, এগুলো আর আমি বলতে চাচ্ছি না। এগুলো তোমাদের প্রয়োজন নাই, পরীক্ষা আমার ধরবো না, পরীক্ষা আসবেও না, ঠিক আছে? তোমরা এই শুধু ফিগারটা শুধু আঁকো, পারবা তো নাকি? হ্যালো হ্যালো, স্যার। হ্যাঁ কথা বলো। ফিগার রাখতে পারবে না? পরীক্ষায় আসে। এখন এখন আমি আসি, এগুলো সব বাদ, এখন এগুলো আর পড়তে চাচ্ছি না। এখন আমি আসব এই যে আগে বললাম ওই যে আইজি এবং আইজিজি, এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কে বেশি করে? IgM করে, তাই তো? আগে বলা হয়েছে না? এটা পরীক্ষায় আসে, রিটেনে আসে। এটা কেন হয়? একটা হলো যে তোমার হলো একটা মনোমার, আর একটা হলো পেন্টামার। IgG হলো মনোমার, আর হলো IgM হলো পেন্টামার। তাহলে IgG তোমার কমপ্লিমেন্ট বাইন্ডিং সাইট কয়টা আছে বলো তো? একটা। একটা। তাহলে FC পোর্শন একটা, তাহলে একটা FC পোর্শন থাকে, তাহলে কয়টা হেডের সঙ্গে C1 হেড আছে? আগে বলা হয়েছে টু হেড লাইক স্ট্রাকচার মার্ক বি, দুইটা হেডের সঙ্গে বাইন্ড করবে অবশ্যই, না হলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে না। তাহলে IgGর ক্ষেত্রে তাহলে কি কয়টা IgG লাগতেছে? দুইটা স্যার। আর IgM কি হলো? পেন্টামার। এখানে FC পোর্শন কয়টা থাকে? পাঁচটা স্যার। পাঁচটা। তাহলে একটা IgG কিন্তু তোমার পাঁচটা হেডের সঙ্গে বাইন্ড করতে, তাহলে একটা IgG তোমার কিন্তু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন যথেষ্ট। তাহলে আমরা বলতে পারি যে IgM ইজ বেটার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটর দেন IgG। এটা একটু আমরা ওই জিনিসটা জাস্ট ইয়ে করি। IgG has one FC receptor because IgG has one FC receptor because it is monomer. So one pod-like or head-like structure attached with one molecule of IgG. But for activation of C1q, at least two pod-like or head-like structure binds with two molecules of IgG. তো দুইটা molecule, দুইটা IgG লাগতেছে। আবার অন্যদিকে দেখো IgM has 5 FC receptor because it is pentamer. So in case of IgM, one molecule of IgM is required for activation of C1q. যার ফলে আমরা বলতে পারি since IgM is pentamer and IgM is monomer, IgM is more efficient complement activator than IgG. এই জন্য আমরা একটা দেই 3+ আর একটা দেই 2+। এখন বুঝলা তো? এই এটা রিটেনে আসে, ফিগারে এখানে দেখে না তো। প্রথমটা দেখো IgG মনোমার, FC পোর্শন একটা আছে, দেখো এখানে বাইন্ড করতেছে। হ্যাঁ, যদি তোমার একটা IgG বাইন্ড করে, একটা FC একটা হেডের সঙ্গে বাইন্ড করলো, তাহলে নো অ্যাক্টিভেশন। যখন এই দুইটা যখন বাইন্ড করবে তখন তাহলে হবে, যখন দুইটা বাইন্ড করবে তখন বলা যাবে এটা সে, তখন বাইন্ড হবে। কিন্তু যখন এই যে IgM দেখো এটা একটাই আসে, পেন্টামার,
5টা এফসি পোর্শন বাইন্ড করছে, তাহলে কি একটাই যথেষ্ট, এই জন্যই বলতে পারি আমরা। আচ্ছা, এই গেল। এখন আমরা আসো, এগুলো তো অলরেডি আলোচনা করা হয়ে গেছে, এগুলো বাদ দাও। এখন তোমাদের লাগবে হলো, এখন সব বাদ। অলরেডি এগুলো অনেক কিছু লেখা হয়ে গেছে, কিন্তু এগুলো প্রয়োজন না, তোমার খালি ফিগারটা ভালো করে আঁকা শেখো। এখন এই যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ কমপ্লিমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইনভ্যারিয়েবলি ধরা হয় ভাইভাতে, রিটেনে তো আসবেই। এইটা এখন এ করা, এটা ফাংশন অনেক। একটা সাইটোলাইসিস বা সেল লাইসিস 1 নম্বর, 2 নম্বর হলো আহা 2 নম্বর কেমোটেক্সিস, তারপর 3 নম্বর অবসোনাইজেশন, এবং 4 নম্বর হলো অ্যানাফাইল্যাক্সিস। এই 4টা হলো ফাংশন, 4টা হলো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, হেডলাইন 4টা। কোনটা কিভাবে কাজ করে দেখো তো। এখন প্রথম হলো, তোমরা প্রথম জানলা কি, ওই যে তোমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের ইন প্রোডাক্ট, মানে শেষ পর্যন্ত শেষে কি তৈরি হয় আমরা জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দ্য ইন প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন? কোনটা? স্যার মেমব্রেন একটা complex। 6, 7, 8, 9। হ্যাঁ, এবং ওটার কম্পোজিশনটা কি C5B678 9। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি দেখতেছি। হ্যাঁ সরব, একটা এসএমএস পাইছো? আচ্ছা, ওই এসএমএসটা হলো তোমার হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন এই মেমব্রেন একটা কমপ্লেক্স, এটার কাজই হলো তোমার সেল লাইসিস করা বা সাইটোলাইসিস করা। কিভাবে কাজ করে, কম্পোজিশনকে, এগুলো আমরা জানবো এখন। দি মেমব্রেন একটা কমপ্লেক্স which is composed of C5B678 produced in complement pathway activation, causes lysis of many types of cells including RBC, bacterial envelope virus and tumor cells. ঠিক আছে,
এবং cytolysis is not an enzymatic process, rather it appears that insertion of the complex results in disruption of the cell membrane and the entry of water and electrolyte into the cell. এখানে আমি ফিগারে দেখাই। এটা অ্যানিমেশনটা ভেঙে গেছে, আগে এটা হবে না। এটা একটা দেখো, কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেশন হলো, বুঝছো? তোমার অ্যানিমেশন দেখলা তো? কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেশন হলো, ফাইনাল ইন প্রোডাক্ট তৈরি হলো মেমব্রেন একটা কমপ্লেক্স। মেমব্রেন একটা কমপ্লেক্স কিন্তু একটা এনজাইম না। এগুলো যখনই তৈরি হলো তখন করবে কি, যে টার্গেট স্ট্রাকচার সেখানে তার তীরের মতো বৃদ্ধি হবে। ওখানে এই যে লম্বা লম্বা গুলো দেখছো না, এগুলো তোমার তীরের মতো বৃদ্ধি হবে। আর যখনই বৃদ্ধি হবে ওখানে, তখন সেখানে হোল তৈরি করবে, ছিদ্র তৈরি করবে, ঠিক আছে? এবং ছিদ্র যখন তৈরি করলো, তখন সেখান থেকে তোমার সেদিক দিয়ে তখন তোমার পানি, ওয়াটার, এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ওখানে প্রবেশ করবে। যাবার সেলটা কি হবে? সোয়েলিং হবে, সোলেন হবে, তাই তো? আর সোলেন যখন হবে, আলটিমেটলি সেল লাইসিস হয়ে যাবে। এটাই তোমার ফাংশন। ব্যাপারটা বুঝছো তো? তাহলে মেমব্রেন একটা কমপ্লেক্স, এটা সংক্ষেপে বলছে এটা, যে এটা একটা মেমব্রেন কমপ্লেক্স হলো। এবং এগুলো করবে কি, এটা লাস্ট বলছে এটা, যে এটা ইনসার্টেড ইনটু দ্য সেল and causes formation of holes, and through holes electrolyte water enters into the cell and ultimately cell swollen and burst occur. এটা আর কি। দেখ, এটা অতটা ভালো নাই। যখন দেখো যে বার্স্ট সেল লাইসিস হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা আমি আবারও বলি, the membrane complex which is composed of C5b678 9 produced in complement pathway activation causes lysis of many types of cells including RBC, bacteria, enveloped virus and tumor cell on foreign cellular। বেশ করে আবার কখনো কখনো আমাদের ওন সেলের বিরুদ্ধেও কাজ করে, যদি অ্যান্টিবডি তৈরি হয়, অটো অ্যান্টিবডি, তখনও কাজ করে। আচ্ছা, cytolysis is not an enzymatic process, either appears that insertion of the complex results in disruption of the cell membrane and the entry of water and electrolyte into the cells. Thus causes lysis. তাহলে এখানে অবশ্যই জানতে হবে যে একটা আমরা ধরবো যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে তার ইন প্রোডাক্ট কি বলতে হবে, মেমব্রেন কমপ্লেক্স কম্পোজিশন কি, C5b678 9, ঠিক আছে? এবং এগুলো কাকে কার উপরে কাজ করবে? আরবিসির উপরে কাজ করতে পারে, ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে, ইনভ্যালভ ভাইরাস উপরে কাজ করতে পারে, এবং টিউমার সেলের উপরে কাজ করে কি হবে? এটা যখন তৈরি হবে তীরের মতো ওই সেলের উপরে তার ইনস্ট্রাকশন হবে, ওখানে বৃদ্ধি করবে, যার ফলে সেখানে একটা গর্ত, ছিদ্র তৈরি হবে। ছিদ্রের মধ্যে তোমার ওয়াটার যাবে এবং ইলেকট্রন যাবে, যার ফলে সেল সোয়েলিং হবে এবং বাস্ট হয়ে যাবে এবং লাইসিস হয়ে যাবে। এই হলো সেল লাইসিস। আচ্ছা, এখন তোমার এসো যেমন এই ফিগারটা দেখো, এখানে এটা মেমব্রেন একটা কমপ্লেক্স একটা মনে করা হলো। একটা মনে করো অ্যান্টিজেন, ধরো অ্যান্টিজেন একটা সেলের মনে করো একটা অ্যান্টিজেন আছে,
সেটা আর বেশি থাকতে পারে ভাইরাস, তাই তো? তখন করবে কি ম্যাক তৈরি হলো, যেটা হলো না অ্যানিমেশন ভেঙে গেছে, এটা হলো অ্যান্টিজেন। ম্যাক যখন তৈরি হলো তখন এখানে ইনসার্শন হলো, তারপরে কি হবে, এই যে এটা ইনসার্শন হচ্ছে, তাকে এটা আমি বলতেছি না, এটা ওটা তো আমি বুঝে নেই ওটা। তারপর আর ফাংশন কি, ক্যামোট্যাক্সিস। ক্যামোট্যাক্সিস অলরেডি তোমার বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজিতে পড়ে আসো, ক্যামোট্যাক্সিস, বা ক্যামো অ্যাট্রাক্টেন্ট, তাই তো? যখন কোনো ইনফেকশন হয় তখন তারা কিছু তোমার আমার ফ্যাগোসাইটিক সেলগুলোকে কি আমন্ত্রণ জানায়, ঠিক আছে? যে প্রসেসের মাধ্যমে ইনফ্লামেটরি সেলগুলোকে নিয়ে আসে সেগুলোকে বলা হয় ক্যামোট্যাক্সিস বা ক্যামো অ্যাট্রাক্টেন্ট। কি কোনটা মেইন C5a, SRC3a function as chemoattractant for phagocytes that is neutral to the infection site. যখনই একটা ইনফেকশন হলো তখন তো কমপ্লিমেন্ট অ্যাকশন হলো, তাই তো? এবং কমপ্লিমেন্ট অ্যাকশন হবে কি, অনেকগুলো প্রোডাক্ট তৈরি হলো, একটা হলো তো ম্যাক তৈরি হলো, আরেকটা কি হলো, ক্যামোট্যাক্সিস তৈরি হলো। ক্যামোট্যাক্সিস হয়ে কোনটা কাজ করবে, C5a এবং C3a, মেইনলি C5a। এগুলো করবে কি, তোমার এই ফ্যাগোসাইটিক সেল বেশ করে নিউট্রোফিলকে তারা সিগন্যাল দেবে যে ওখানে ইনফেকশন হয়েছে, একটা ফরেন ম্যাটেরিয়াল চলে আসে, তুমি ওখানে যাও, ফাইট করো ওখানে, ঠিক আছে? এটাই হলো ক্যামোট্যাক্সিস। C5a mainly and also C3a function as chemoattractant for phagocytes as a neutrophil to the site of infection site. এই হলো ক্যামোট্যাক্সিস। তারপর অপসোনাইজেশন, অলরেডি তোমরা জানো ফ্যাগোসাইটোসিস কিভাবে হয়, তোমরা জানো একটা সেল, একটা মনে করো ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করলো, তখন কি হয়, তখন তোমার একটা প্রথম হলো যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো, তাই তো? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে তোমার কমপ্লিমেন্ট তৈরিগুলো হলো আরেকটা হলো কি, অ্যান্টিবডি তৈরি হলো। তখন কি হয়, এই কমপ্লিমেন্ট, বেশ করে কমপ্লিমেন্ট 3b আর হলো তোমার হলো অ্যান্টিবডির মধ্যে কোনটা, IgG, এগুলো কি করবে, তাকে ঘিরে ফেলবে, তাই তো? কোটিং করবে, তারপরে তো তোমার সিটোপোরিয়া তৈরি করে তারপরে তাকে ইনগাল্ফ করে তৈরি হয় তোমার ফ্যাগোসোম তৈরি হলো। তারপরে তোমার লাইসোজোমের তখন তোমার ইয়ে হলো, বাইন্ড করলো, তখন লাইসোজোম তৈরি হলো। তারপরে কি হবে, লাইসোজোম থেকে তোমার সিক্রেট করবে লাইসোমাল এনজাইম, যা ফলে অর্গানিজমকে মেরে ফেলবে। এটা হলো অপসোনাইজেশন। এটা এখন দেখে নাও, দেখো C3b and lesser extent C4b can function as opsonin. কাজ করে কি হবে, 1% এই কমপ্লিমেন্ট যে অ্যাক্টিভেশন হলো, কমপ্লিমেন্ট 3b সাবস্টারি হলো, দুটা পার্ট এটার। 1% of the complement 3b binds to the antigen, একটা পার্ট বাইন্ডিং হলো, এবং another portion attached to the complement 3b receptor on the phagocytic, একটা অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করলো, আরেকটা হলো ফ্যাগোসাইটিক সেলের কমপ্লিমেন্ট রিসেপ্টর আছে ওর সঙ্গে বাইন্ড করলো। Thus, complement 3b facilitates phagocytosis for a cellular antigen by phagocytic cell, যেটা আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছিলাম এবং এই ফিগারটাও অলরেডি দেখাইছিলাম, ঠিক আছে? এই যে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো বা ভাইরাস প্রবেশ করলো, তার আগে সেটা হলো IgG, তাই তো? আবার আরেকটা কি হলো, কমপ্লিমেন্ট তৈরি হলো, হয় কি হলো, কমপ্লিমেন্ট 3b এবং ভাইরাস অ্যান্টিবডি তাকে ঘিরে ফেললো, তাই তো? ঘিরে ফেললো, কোটিং করলো। তারপরে তোমার ফ্যাগোসাইটিক সেলের কি কমপ্লিমেন্ট রিসেপ্টর আছে, এর সঙ্গে তোমার এই যে এবং অ্যান্টিবডি রিসেপ্টর আছে, FC পোষণ রিসেপ্টর আছে, এর সঙ্গে বাইন্ড করলো, করে এর সঙ্গে বাইন্ড করার পরে এটাকে সে সিটোপোরিয়া তৈরি করে একে ইনকার্ট করলো ফ্যাগোসোম হলো, ফ্যাগোসোম তৈরি হলো। তারপরে তারপরে কি ফ্যাগোসাইটিক সেলে কি আছে, লাইসোজোম, ওর সঙ্গে আবার তৈরি হলো কি, ফ্যাগোলাইসোজোম তৈরি হলো। লাইসোজোম আবার কি করবে, লাইসোজোমাল কন্টেন্ট তোমার রিলিজ হবে এবং ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলবে। এটা অলরেডি বোঝার জন্য এটা বললাম। আরেকটা কাজ দেখো, অ্যানাফাইলেটক্সিন।
এখানে কি করে C5 এ মেইনলি, তারপর C3A এবং C4A আর অলসো কল অ্যানাফাইলেটক্সিন। এখানে এগুলো কি করে? They cause degranulation of basophil and mast cell with release of various vasoactive mediators such as histamine that produce signs symptoms of anaphylaxis, that is type 1 hypersensitivity. আমি ওই মাস্ট সেল বাসোফিল কিভাবে কাজ করে আমি অলরেডি দেখাইছি কিন্তু। তো এই যে অ্যানাফাইলেটক্সিন কি করবে? C5A মেইনলি, এছাড়া করবে C3A এবং C4A, এগুলোকে বলা হয় অ্যানাফাইলেটক্সিন। এগুলো করে কি মাস্ট সেল এবং বাসোফিলের মধ্যে কাজ করবে, তারপরে কাজ করে এর যে গ্র্যানুল আছে গ্র্যানুলটাকে সে কি ডিগ্রেড করে দেবে, করে দিলে কি হবে? তার মধ্যে তার যে কন্টেন্ট সেগুলোকে সে রিলিজ করবে, যেমন হিস্টামিন, আরো অনেক আছে, এগুলো পরে আমরা জানবো। হিস্টামিন, সেরোটোনিন, ব্র্যাডিকানিন, অনেক কিছু আছে। হিস্টামিন এগুলো তেমন করবে তোমার সাইন সিমটম অফ অ্যানাফাইলাক্সিস বা টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। তো যখন হাইপারসেনসিটিভ বলবো তখন আরো ক্লিয়ার হবে। তাহলে এই চারটা ফাংশন, তাহলে এই চারটা ফাংশন কিন্তু তোমরা অনেকভাবে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, যে আমরা জিজ্ঞাসা করি যে তোমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের এন্ড প্রোডাক্ট কি, ম্যাক, ওটার কম্পোজিশন কি, কিভাবে কাজ করে, কার বিরুদ্ধে কাজ করে, এটা জানবো। ঠিক আছে, তারপর তোমার সেকেন্ড হেডিং এ কি আসলো? ক্যামোট্যাক্সিস। ক্যামোট্যাক্সিস কে কি করে এটা জানতে হবে। ক্যামোট্যাক্সিস কে করে? C5 মেইনলি, এছাড়া C3 কাজ করতে পারে। ঠিক আছে, এগুলো কিভাবে কাজ করে সেগুলো তোমরা জানলা। অপসোনিন কে করে? C3B মেইনলি, এছাড়া C4Bও কাজ করতে পারে, তবে C3B অবশ্যই বলতে হবে। আর অ্যানাফাইলেটক্সিন কে? C5 মেইনলি। তাহলে অ্যানাফাইলেটক্সিন আর হলো তোমার ক্যামোট্যাক্সিস, এই যে দুটা কিন্তু মোটামুটি সেম কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা জানবা ভালো করে মুখস্থ করবে এগুলো। এখন এই রেগুলেশন অফ কমপ্লেন্ট সিস্টেম এগুলো আর আমি বলতে যাচ্ছি না, এগুলো বলবো না, এগুলো ফ্যাক্টর এগুলো বলবো না, এগুলো বলবো না। হ্যালো, হ্যাঁ জি, আচ্ছা হ্যাঁ, কালকে একটা SMS বানাই দিয়েছেন তাই না? আচ্ছা, তারপর হ্যালো, তোমরা আসো তো ক্লাসে? হ্যালো জি স্যার। তাহলে এগুলো আর বলতেছি না, এখন ফাইনাল এই যে এইটা আসো, ক্লিনিক্যাল অ্যাসপেক্টস অফ কমপ্লিমেন্ট। তার মানে হলো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলে কি হবে? ডেফিসিয়েন্সি হলে কি হবে? যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হবে in variety of adverse effects, যদি recurrent bacterial infection to increase susceptibility to autoimmune disease, তাহলে রিকারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, আবার কিছু অটোইমিউন ডিজিজ হতে পারে, দুইটা। এখন কোনটা ডেফিসিয়েন্সির জন্য কোনটা হতে পারে দেখো। এখন C4 দেখো, C4 এবং C2 এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে SLE, C3 যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হলো রিকারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন। তারপরে C5 to C8 ডেফিসিয়েন্সি হলে হবে তোমার রিকারেন্ট ইনফেকশন উইথ নাইজেরিয়া। আবার আরেকটা দেখো, C1 প্রোটেজ ইনহিবিটর যদি হয় তাহলে এটা হবে হেরিডিটারি অ্যানজিওনিউরোটিক ইডেমা। তারপরে তোমার হলো ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হবে প্যারোক্সিসমাল নক্টার্নাল হিমোগ্লোবিনুরিয়া। তারপরে MBL ম্যানোজ বাইন্ডিং ল্যাকটিন, এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে সিরিয়াস পায়োজেনিক ইনফেকশন ইন নিওনেট অ্যান্ড চিলড্রেন। প্রোপার্টিন ডেফিসিয়েন্সি হলে নাইজেরিয়া ইনফেকশন হবে। এই কয়েকটা অবশ্যই তোমরা জানবা, এবং এগুলো থেকে এখান থেকে তোমাদের যে কোশ্চেন তোমাকে দেখছো প্রবলেম বেস কোশ্চেন
শর্ট করে এসিকিউ, এমসিকিউ, তারপরে প্রবলেম বেসড কোশ্চেন, এগুলো দেখছো? এগুলো থেকে কিন্তু তোমার এসিকিউ প্রবলেম বেসড কোশ্চেন অনেক সময় দেওয়া থাকে। এই জন্য পড়বা কিন্তু এগুলো জিনিস, ঠিক আছে? এই এবং রিটেনে গোটাটাই আসতে পারে, ভাইবাতে ধরবই, এইটা ভালো করে পড়বা। হ্যাঁ, তাহলে এগুলো হলে তোমার ডিফেন্সে ডিজিজ হবে। এটা আমরা যখন অটোইমিউন ডিজিজ পড়াবো তখনও কিছুটা আসবে, এগুলো পড়বা। তারপরে এই যে এটা ফিগারটা দেখো, এটা হলো কমপ্লেন 1 ইনহিবিটর ডিফেন্সি ডিসঅর্ডার। এটা হলে কেউ হেরিটারি অ্যাঞ্জিওইডেমা। এই লিফটটা ফুলে গেছে না? লিফটটা দেখো তো, ফুলে গেছে না? ফুলছে? হ্যালো, जी सर। এই যে এটা ফিগারটা, জাস্ট এগুলো আসে। এরপর আমরা পড়বো অপশনাইজেশন। অপশনাইজেশন অলরেডি পড়েছি। যে আমি আগে কি বললাম যে এই ফ্যাগোসাইটিক সেলগুলো ডাইরেক্টলি কি তোমার ওই যে ব্যাকটেরিয়া ভাইরাসকে কি ইনগাল্প করতে পারছে বা কিল করতে পারে? পারে না। ना सर। তারা হেল্প নিচ্ছে কার? তোমার অপশনে অথবা ইমিউনোগ্লোবুলিন আইজিজি, তাই তো? তাহলে এই যে আইজিজি এবং আইজি কমপ্লিমেন্ট 3B, এই দুটাকে বলবো অপশনাইন ফ্যাক্টর, ঠিক আছে? আর এই প্রসেসটাকে বলবো অপশনাইজেশন। তাহলে আমরা পড়ি এটা সংক্ষেপে। Neutrophil and macrophage cannot recognize most of the microorganism until they are coated by some naturally occurring factors. ঠিক আছে? These factors are called opsonin and the process is called opsonization. এখন এই opsonin কি কি আছে? একটা আইজিজি আর একটা হলো কমপ্লিমেন্ট 3B। তাহলে এতক্ষণ আলোচনা কিন্তু এটাও কিন্তু পরীক্ষায় আসে তোমাদের ভাইবা বা রিটেন, যেটাই বলো না কেন আসবে। তাহলে তোমার অপশনাইজেশন এটা তাহলে এটা করবা। আর তাহলে এখন দেখো, তাহলে তোমরা পড়বা কি? তোমার এখান থেকে তাহলে তোমার ভালো করে জানতে হবে তোমার হলো কমপ্লিমেন্টের যে কমপ্লিমেন্টের ডিফেন্সি, তোমার হলো আচ্ছা কমপ্লিমেন্ট ডেফিনিশন। এখন দেখো তো, এখন তোমার ইয়ে হয় কিনা, বুঝতে পারো কিনা? কমপ্লিমেন্ট অফ দ্য প্লাজমা প্রোটিন which normally remains in inactive form. তাহলে এগুলো ন্যাচারাল কিন্তু প্লাজমা প্রোটিনে থাকে এমনিতে, ঠিক আছে? এবং কি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। কমপ্লিমেন্ট অফ দ্য প্লাজমা প্রোটিন which normally remain in inactive form, কিন্তু অ্যাক্টিভেশন হয় অ্যাক্টিভেটেড কখন হচ্ছে? যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করতেছে তখন অ্যাক্টিভেশন হলো। অ্যাক্টিভেশন হওয়ার পরে কি হচ্ছে? এ সিরিজ অফ রিঅ্যাকশন আকার হলো না? তোমার কমপ্লিমেন্ট কতগুলো স্টেপ হলো না? হ্যাঁ, হলো কি না? এই জন্য বলো সিরিজ অফ রিঅ্যাকশন আকার। এবং সিরিজ অফ রিঅ্যাকশন হওয়ার পরে কি তৈরি হলো? প্রোডাক্ট অফ রিঅ্যাকশন। অনেকগুলো প্রোডাক্ট তৈরি হলো, যেমন কমপ্লিট 3 হলো, কমপ্লিট 5 এ হলো, কমপ্লিট 3B হলো, কমপ্লিট 5A, কমপ্লিট 4A, কমপ্লিট 3B, অনেকগুলো হলো না? এগুলো তো প্রোডাক্ট নাকি? এগুলো তখন ফাংশন কি করবে? কমপ্লিমেন্ট করবে, মানে হেল্প করবে। কমপ্লিমেন্ট অর অগমেন্ট দ্য ইফেক্ট অফ আদার কম্পোনেন্ট অফ দ্য ইমিউন সিস্টেম। তারা কিন্তু হেল্প করতেছে না? যেমন অপশনাইন ফ্যাগোসাইটিস হেল্প করতেছে না? করতেছে তো নাকি? তাহলে এই জন্য এই ডেফিনেশনটা জানতে হবে, ঠিক আছে? অল ক্রাইটেরিয়া এখানের মধ্যে আছে। এখন বুঝলো তো? তাহলে এই হলো কমপ্লিমেন্ট গেল তোমার। তাহলে কালকে তোমরা ক্লাস করবা? কালকে তো বন্ধ, কালকে ক্লাস করবা? না স্যার, শুক্রবারে বন্ধ থাক স্যার। আচ্ছা, আমি আর তোমাদের ক্লাস নেব হলো, একটা হলো হাইপার সেন্সিটিভিটি আর একটা নেব হলো অটোইমিউন ডিজিজ। হাইপার সেন্সিটিভিটি এবং অটোইমিউন ডিজিজ নেব। আর
আর কিছু বাকি থাকবে, যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, তার মানে ল্যাব ডায়াগনোসিস ওটা বাকি থাকবে। আর বাকি থাকবে তোমার হলো কমপ্লিমেন্ট, তোমার হচ্ছে তোমার ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট কিছু আছে, সেগুলো থাকবে। আর অ্যাকুট ফেজ প্রোটিন এগুলো থাকবে। এগুলো তোমাদের অন্য স্যাররা পড়াবে, সেগুলো হয়তো পরে তোমার পড়ে নেবা, পরে পড়াবে এগুলো। আপাতত আমি চাচ্ছি যে হাইপার সেন্সিটিভিটি আর হলো অটোইমিউনিটি আমি শেষ করে দিই। অটোইমিউনিটি, হ্যাঁ। তো হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশনটা মোটামুটি 2 ঘন্টা লাগবে আমার কিন্তু। তো শনিবারে তোমাকে 2 ঘন্টা সময় দিতে পারবা? তাহলে একদিনে শেষ করতে পারবো, কি বলো? আর না হলে 2 দিনে নেবো। তোমরা বোঝো, যদি একদিনে সময় দিতে পারো তাহলে আমি হাইপার সেন্সিটিভিটি একদিনে নেব। আর তোমার হলো অটোইমিউনিটি ওটা একদিনে নেব। অটোইমিউনিটি একদিনে হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে তোমার হয় 2 থেকে 3টে লেকচার লাগবে। এখন আগামী মঙ্গলবারে আমার সেমিনার আছে, যা ফলে ওই দিকে ব্যস্ত থাকবো। আমি ধরো শনি বা রোববারে যদি নেই, তাহলে হয়তো যদি শনিবারে 2 ঘন্টা সময় দাও আর রোববারে যদি 1 ঘন্টা সময় দাও, তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন তোমার সিদ্ধান্ত নিয়ে সেইভাবে জানাবে আমাকে, ঠিক আছে? আর ওই পার্সিভেন্ট অনেক কম, কিন্তু এত পার্সিভেন্ট কমে করা যাবে না। আরে পরীক্ষা এখন কত দেরি আছে, এখনই তোমার যদি এগুলো না পড়াও, পরে আমরা কিন্তু আর ক্লাস নেবো না, কিন্তু টিউটোরিয়ালে এগুলো ক্লাস হয় না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো। তো ঠিক আছে, স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।